লেখিকা অনিন্দিতার পালা বদল। দেখো সুবর্ণা, তোমার সঙ্গে সংসার করাটা আর সম্ভব হচ্ছে না। মিউচুয়াল সেপারেশনে রাজি হলে ভালো, নইলে লামিয়ার সঙ্গে লিভ টুগেদার করব। কোর্টে কেস ঝুলে থাকুক, আই ডোন্ট কেয়ার। ভালোই বুঝতে পারছো তোমার প্রতি আর কোনো ফিলিংস আমার অবশিষ্ট নেই, তাও কেন এই বাড়িতে পড়ে আছো বুঝতে পারছি না। দেখো, রাত হয়েছে, ভুটকুনকে গল্প বলে খাওয়াতে হবে। রাতের খাবার গরম করা বাকি, তার মধ্যে এসব উল্টোপাল্টা কথা ভালো লাগছে না। কেন শুধু শুধু ইয়ার্কি করো বলতে পারো? আমি কিন্তু আর সে বোকা শুভুটি নেই। ফ্যাকাশে হেসে বলে ওঠে সুবর্ণা। শরত বাবু, দেরি হয়ে যাচ্ছে আমার। আসন্ন ঝড়ের আভাস পেয়েও হাসির আড়ালে তা ঠেকাতে সে মরিয়া হয়ে ওঠে। খরগোশ যেমন গর্তের মধ্যে মুখ লুকিয়ে বসে থেকে ভাবে তাকে কেউ দেখতে পাচ্ছে না, অথচ ঠিক সময় শিয়াল এসে খ্যাক করে ঘাড় ধরে বাসায় নিয়ে যায়। সুবর্ণার হয়েছে এখন ঠিক সেই অবস্থা। রাতের খাবার খেয়ে এসেছি, তুমি চাইলে ভুটকুনের যাবতীয় খরচ দিয়ে দেব, সেই সঙ্গে তোমার হাত খরচও। হাত জোর করে বলছি, আমার জীবন থেকে বিদায় নাও তুমি, দয়া করে মুক্তি দাও আমায়। মুখে একরাশ বিরক্তি মাখিয়ে বলে ওঠে অর্ণব। ঘরে ঘুমোচ্ছিল ভুটকুন। বাবার গলার আওয়াজ পেয়ে সে দৌড়ে আসে, হাত দুটো বাড়িয়ে দেয় বাবার কোলে ওঠার তাগিদে। কোতে দাও। বিরক্ত মুখে অর্ণব পা দিয়ে ছেলেকে ঠেলে দেয়। মাটিতে পড়ে কোকিয়ে ওঠে ছোট্ট শিশু। তুলি তুম পতা, একলুকু আদর করলো না। অর্ণব রেগেই ছিল, ছোট্ট গালে 5 আঙুলের দাগ বসিয়ে দেয়। ব্যথা পেয়ে কাঁদতে থাকে ভুটকুন। আর সহ্য করতে পারে না সুবর্ণা। মেঝে থেকে ভুটকুনকে কোলে তুলে বলে, কালই চলে যাব এ বাড়ি ছেড়ে, থাকো তুমি নিজের মতো। আজই বলে যাচ্ছি, একদিন বুঝবে কি ভীষণ ভুল করেছিলে, কিন্তু সেই দিন হাজার কাঁদলেও না তোমার ছেলের অধিকার পাবে, না পাবে আমাকে ভালোবাসার অধিকার। দরকার নেই তোমার অমন ভালোবাসার, আমার দরকার নেই। আমার জীবন জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। কি ভালোবেসেছিলাম না বুঝে কিছুই পেলাম না। সারা জীবন বোঝা টানতে টানতে শেষ হয়ে গেলাম। কাল অফিস থেকে ফিরে যেন এ বাড়িতে আর তোমার মুখ না দেখতে হয়। সজোরে দরজা টেনে চটি পড়ে বাইরে বেরিয়ে যায় অর্ণব। থম মেরে বসে থাকে সুবর্ণা। অত জোর শব্দ শুনে কেঁদে ওঠে ভুটকুন। চোখের জলে ভেসে যায় বুক। বাবার বাড়িতে মাথা গোজা ঠাঁই তো মিলবে, কিন্তু খাওয়া, ভুটকুনের পড়াশোনার খরচ, একটা ছোট ছেলের খরচ তো কম নয়। বাবার পেনশনের টাকায় মা বাবা দুজনের খাওয়া দাওয়া, ওষুধটুকুই ঠিকমতো কুলিয়ে ওঠে না। মাঝে মধ্যে যেটুকু পারে অর্ণবকে লুকিয়ে সাহায্য করে সুবর্ণা, কিন্তু এবার সব তো শেষ হয়ে গেল। তাকে কে সাহায্য করবে, কে পাশে দাঁড়াবে এই সময়? মা বাবার খেয়াল সেই বা রাখবে কোত্থেকে? ভুটকুনের ভবিষ্যতেরই বা কি হবে? ছেলের ভবিষ্যতের ভাবনা আজ থেকে তাকেই ভাবতে হবে। শেষ পর্যন্ত ভবিষ্যৎ নষ্টের জন্য ভুটকুন তাকেই দায়ী করবে না তো? বাবার হাতে যে মার খেয়েছে সে কথা কখন ভুলে গেছে ভুটকুন? মায়ের কোলে নিশ্চিন্ত আশ্রয়ে ঘুমিয়ে পড়েছে ছোট ছেলেটা। আস্তে করে বিছানায় শুইয়ে দিয়ে আলমারি খুলে নিজের অল্প কয়েকটা গয়নাগাটি, পড়াশোনার যাবতীয় সার্টিফিকেট গুছিয়ে নিল সে। শ্বশুরবাড়ি দেওয়া গয়না থাকলো আলমারির লকারেই। সুবর্ণা আজ দৃঢ়, যা সে সেদিন নিয়ে আসেনি তা সে আজ নিয়েও যাবে না। যাবে শুধু ভুটকুন, তার রক্ত, তার আত্মজ। পরের দিন সন্ধেবেলা দরজা খুলে ঘরে ঢুকে আলো জ্বালিয়ে অর্ণব দেখল ঘর ফাঁকা। শান্তির নিঃশ্বাস ফেলল সে। শেষ পর্যন্ত তাহলে সুবর্ণা বিদায় হলো। ভাবতেও পারেনি সে এত সহজে কাজ উদ্ধার হবে। খুশি মনে ডিনার অর্ডার করে লামিয়াকে ফোন করলো, বাড়ি ফাঁকা, চলে এসো, আর কেউ ঝামেলা করতে আসবে না। বিকেল বিকেল ভুটকুনকে নিয়ে বাপের বাড়ি পৌঁছালো সুবর্ণা। বড় ট্রলি হাতে সুবর্ণার সঙ্গে ছোট্ট ভুটকুনকে দেখে বিজয়া দেবীর মুখ শুকিয়ে গেল। তুই এখন কি ব্যাপার রে? ট্রলি নিয়ে এসেছিস দেখছি, কদিন থাকবি নাকি? আজ থেকে এখানেই থাকবো মা। অর্ণবার চায় না আমরা ওর সঙ্গে থাকি। জোর করে সম্পর্কটা আর টেনে নিয়ে যেতে পারলাম না। কম তো চেষ্টা করিনি টিকে থাকার। খামোখা জোর করে কতদিনই বা সম্পর্ক টানা যায়? কিছু মনে করিস না মা, তুই তো জানিস আমাদের।
দুজনেরই ঠিকমতো পেট চলে না, তারপর তুই আছিস, ভুটকুর আছে, একটা বাচ্চার খরচ কত তুই তো জানিস। পুষ্টিকর দামি খাবার, জিনিসপত্র। আমায় ভুল বুঝিস না মা, আমি বলি কি, তুই স্বামীর সংসারে ফিরে যা, একটু মানিয়ে গুছিয়ে থাকার চেষ্টা কর। জন্মদাতা পিতা কি ছেলেকে অস্বীকার করতে পারে? কয়েকটা দিন থাক, তারপর না হয় ভেবেচিন্তে তেমন হলে তোর বাবা জামাইকে ফোন করবে। সেই চেষ্টাই তো এতদিন করলাম মা, মানিয়ে নেওয়ার চেষ্টা। ভাসতেই হয় যদি, তাহলে আর অপেক্ষা কেন? আজ থেকে না হয় ভাসার চেষ্টা করে দেখি। চল ভুটকুন, দেখি কোথায় আমাদের মায়ে বইয়ের জায়গা মেলে। ভেতরে আয় এক্ষুনি, আমি ঘর থেকে সব কথা শুনেছি। কি হবে না হবে ভবিষ্যতে দেখা যাবে। গম্ভীর মুখে বলে উঠলেন সুবর্ণার বাবা সুবীর বাবু। কিছু একটা নিশ্চয়ই ব্যবস্থা হবে। দুটো গয়না সেনকাকুর দোকানে বন্ধক রেখে সুবর্ণা নতুন জীবন শুরু করে। সে আগেভাগেই জানতো মা বাবার কাছে এতটা অঙ্ক নেই যে তাদের মা ছেলেকে প্রতিপালনে সক্ষম। কাজে সবার আগে আর্থিক বন্দোবস্ত করতে হবে। বুদ্ধিটা অবশ্য সুবীর বাবুই দিয়েছিলেন। বাড়ি একটু ভাঙাচোরা হলেও অনেকে ভাড়া নিতে চায়। একতলার খানিকটা পোর্শন যদি একটু সারিয়ে সুরিয়ে ভাড়া দিয়ে দেয়, তাহলে মাসে মাসে বেশ কিছু টাকা হাতে আসতে পারে। তাহলে ভুটকুনের পড়াশোনার খরচ নিয়ে অন্তত ভাবতে হবে না। ওই গয়না দিয়ে হিসেব মতো যেটুকু টাকা পেল, সেটা দিয়ে ঘর দোর খানিক সারিয়ে নিল। একটা ভাড়া বসিয়ে খানিক নিশ্চিত হলো ছেলেটার ভবিষ্যৎ নিয়ে। ভুটকুনের স্কুলের ফিস, খাওয়া দাওয়ার খানিকটা অন্তত কুলিয়ে নেওয়া যাবে। কিন্তু এখানকার অতি সাধারণ জীবনযাত্রা মানতে পারে না ভুটকুন। তার পিৎজা চাই, পাস্তা, চাউমিন চাই। মাঝে মধ্যে রেস্টুরেন্টে বিরিয়ানি বাবা যেমন খাওয়াতো, কিন্তু সবসময় সেগুলো যোগান দিতে পেরে ওঠে না সুবর্ণা। টাকা পয়সা কম, অধিকাংশ দিন কুচো মাছের তরকারি আর ডাল, সেটুকুই জোটানো দায় হয়ে যায় মাঝে মধ্যে। তখনই শুনতে হয়, পচা মা, এসব খাবার কেউ খায়? সে চিকেন খাবে, বিরিয়ানি খাবে। খারাপ লাগে, বড্ড খারাপ লাগে। কিন্তু কি করবে সে? সুবর্ণার সে আর্থিক বল কোথায়? হঠাৎ একদিন ছেলেকে নিয়ে স্কুল থেকে ফিরছিল সে। পথে দেখা নম্রতার সঙ্গে, ঠিক দেখা বললে ভুল হবে বোধহয়, নম্রতাই তাকে দেখতে পেয়ে গাড়ি থামিয়ে নেমে এলো। তুই সুবর্ণা না? বাবা, কতদিন বাদে দেখলাম তোকে। এতদিন কোথায় ছিলিস? এক শহরে থেকেও তোর দেখা পাই না তো। সুবর্ণা তাকিয়েছিল নম্রতার দিকে। ফর্সা রং বরাবরই ছিল, এখন মাজা ঘষায় যথেষ্ট চকচকে। একটা অন্যরকম আত্মবিশ্বাস ছবি চেহারায়। সফলতার বোধহয় এমনই জ্যোতি থাকে। নিজেকে সামলে হাসল সুবর্ণা। দেখা করার চেষ্টা করেছিলি কোনোদিন? কোনোদিন খোঁজ নিয়েছিলি বন্ধুটা কেমন আছে? আসলে কি বলতো, হঠাৎ এমন ব্যস্ত হয়ে পড়লাম। তুইও তো আর কোনো খোঁজ খবর রাখিসনি। বিয়ে করে এতদিনের বেস্ট ফ্রেন্ডকে একেবারে ভুলেই গেলি। সুবর্ণাও হাসল। ওই যে বললি ব্যস্ততা, ওটাই আসল কথা। সামনেই একটা নামি কোম্পানির পিৎজা আউটলেট। নম্রতার জোড়াজুড়িতে ঢুকতেই হলো তাদের। ছোট্ট ভুটকুন পিৎজা পেয়ে ভারী খুশি। আমি একা একটা চিজ বাস্ট পিৎজা খাবো। তুমি খুব ভালো আন্টি। রোজ এখান দিয়ে যাওয়ার সময় মাকে বলি, কিন্তু মা বড্ড দুষ্টু, কিছুতেই কিনে দেয় না। লজ্জায় মাথা নিচু করলো সুবর্ণা। চেনা বন্ধুর সামনে বেআব্রু হওয়ার লজ্জা যে বড় বেশি। আসলে কি বলতো, এগুলো বেশি খাওয়া তো বাচ্চাদের জন্য ভালো না, তাই এসব দিতে চাই না। ও তো ছোট মানুষ, ও কি আর নিজের ভালো মন্দ বোঝে? প্রথম থেকে আনহেলদি ইটিং হ্যাবিট বানালে পরবর্তীতে সমস্যা বাড়বে। সুবর্ণাকে আপাদমস্তক দেখল নম্রতা। পরনে সস্তার শাড়ি, সস্তার লিপস্টিক, হাতের ব্যাগটাও ফুটপাত থেকে কেনা। আর্থিক অবস্থা যে যথেষ্ট খারাপ চেহারার হাল দেখেই বোঝা যাচ্ছে। গরিবরা নিজেদের এসব বুঝিয়ে সান্ত্বনা দেয় বটে, মুখে কিছু বলল না নম্রতা। ঘাড় নেড়ে কফিতে চুমুক দিল। তারপর বল, সংসার জীবন কেমন চলছে? অর্ণব আর আমার সঙ্গে থাকে না রে। আমি এখন একঘেয়ে হয়ে গেছি, তাই নতুন মানুষ এসেছে জীবনে।
না চাইতেও কেঁদে ফেলল সুবর্ণা। চুপ করে বসে থাকলো নম্রতা। কাঁদুক একটু, কাঁদলে মন হালকা হয়। থেমে থেমে বলতে থাকে, অনেক চেষ্টা করেছিলাম জানিস, নিজের জন্য নয়, ভুটকুনের জন্য। কিন্তু যা ভেঙে গেছে, হাজার চেষ্টায়ও কি তাকে জোড়া লাগানো যায়? নিজেকে সস্তা করলে এমনটা তো ঘটবেই। নিজের দাম তুই না দিলে কে দেবে বল? নিজের দাম জান, নিজেকে সময় দে, দেখবি বাকিরাও তোকে গুরুত্ব দেবে। তুই যে খেলার ছলে গয়নার নকশা নিয়ে এক্সপেরিমেন্ট করতিস, এখনো করিস? নাকি সংসারের জাতাকলে পিষে? ভালো বলেছিস, সংসারের জাতাকল। সত্যি এখন আর ওসব ছেলে মানুষই করার সময় হয় না রে। মাথায় অনেক চাপ, মা বাবাকে দেখতে হবে, ছেলেটাকে মানুষ করতে হবে, একটা কাজের বড্ড দরকার। টাকা পয়সা ছাড়া এখনকার দিনে কি কিছু হয় বল? গয়না ডিজাইন করবি, ইউনিক প্রফেশন, টাকাও আছে বেশ, ভেবে দেখতে পারিস। আমার ডিজাইন করা গয়না কিনবে কে? কেন কিনবে? বাজারে হাজারো নামি দামি জুয়েলার্স আছে, তাদের ছেড়ে আমাকে মানুষ পাত্তা দেবে কেন? দামি ধাতুর নামি গয়নার বিপণীর কথা বলছি না। আজকাল অনেক নতুন ধরনের ফিউশন গয়না বেরিয়েছে, যেমন কাঠ, স্টোন, কাপড়ের সঙ্গে রূপো, পেতল বা অন্য ধাতুর মিশ্রণে তৈরি হচ্ছে গয়না। মেয়েরা ভালোবেসে আপনও করে নিচ্ছে। বোকারা বিটসের গয়না এই সময় দাঁড়িয়ে কতটা পপুলার জানিস নিশ্চয়ই। কিছু গয়নায় যেমন এথেনিক টাচ থাকছে, তেমনি বেশ কিছু গয়না তৈরি হচ্ছে মডার্ন লুক ক্যারি করার জন্য। মানে চাইলে তুই ভাইব্রেন্ট শাড়ির সঙ্গেও ক্যারি করতে পারিস, আবার চাইলে আঁতেল ইন্টেলেকচুয়াল লুকের সঙ্গেও ফাটাফাটি। কিছু মেয়েরা নিয়মিত এগুলো কেনে তাদের পার্সোনালিটির সঙ্গে খাপ খাওয়ানোর জন্য। আমি মূলত এই বাজারটাই ধরতে চাইছি। একটু অবাক হলো সুবর্ণা। তুই তো স্কুলে টমবয় ছিলিস, ফুটবল খেলতিস, মেয়েদের গয়না সাজসজ্জার বিষয় এত কিছু জানলি কোত্থেকে? পড়াশোনা ছাড়া কোন দিকে কখনো তাকাতে পর্যন্ত দেখিনি। খেলাধুলা বলতে ওই যা ফুটবল। যে কানে জীবনের রিং পর্যন্ত পড়েনি সে কিনা এথনিক, ইন্টেলেকচুয়াল লুক, ডিজাইনার আউটফিট, জাঙ্ক জুয়েলারি, স্টাইলিং, ডিজাইনিং নিয়ে কথা বলছে। আমি তো জাস্ট ভাবতেই পারছি না। কাজ করতে গেলে কাজটাকে ভালোবাসতে হয় ম্যাডাম। কাজ করতে গিয়ে কাজটাকে ভালোবেসে ফেলেছি। করবি কাজ আমার সঙ্গে? তোর সঙ্গে কাজ? কি কাজ? হঠাৎ সুবর্ণার মনে হতে থাকে আজ নম্রতার সঙ্গে দেখা হওয়াটা হয়তো ঈশ্বরের দেওয়া সংকেত। বেশ কিছুদিন ধরেই কাজ খুঁজছিল সে, কিন্তু সামান্য একটা গ্র্যাজুয়েট ডিগ্রিতে কাজ মেলে না। হাজারো প্রশ্ন করে, তারপর শুধুই নিরাশা। হতাশায় তলিয়ে যাওয়া সুবর্ণার কাছে নম্রতা যেন একা আশার আলো। সেই আলোই হয়তো ফিরিয়ে দেবে পায়ের নিচের হারানো মাটি। অর্থের অভাবে এতদিন তাকে যে কষ্ট সহ্য করে আসতে হয়েছে, তার অবসান ঘটবে এবার। এই বাড়িতে এসে ওঠার জন্য মা যে সবসময় বিরক্ত হয়ে থাকে তার উপর, হয়তো এবার তার অবসান ঘটবে। বাবার জন্য কিছু করতে পারবে সে, ভুটকুনকে দিতে পারবে পছন্দ মতো খাবার। নতুন আশায় বুক বাঁধে সুবর্ণা। আমার একটা বুটিক আছে, নকশি কাঁথা, বিভিন্ন প্রাদেশিক শাড়ির সংগ্রহ আমার বুটিকের ইউএসপি। কিছুদিনের ধরেই ভাবছিলাম একটা নতুন সেগমেন্ট খুলব, কিন্তু ঠিকঠাক লোক পাচ্ছিলাম না। আমার বুটিক ঢাকুরিয়ায়, একদম প্রাইম লোকেশানে, কাস্টমার বেসও ভালো। দেখছি সম্প্রতি কাস্টমাররা শাড়ির সঙ্গে ম্যাচিং গয়না চাইছে। একই ছাদের নিচে। আসলে এদের টাকার তো কোনো অভাব নেই। তুই চাইলে আমার বুটিকের গয়নার ডিজাইন দেখতে পারিস, কিন্তু একটা শর্ত আছে। যদি মানিস, কাল থেকে কাজে আসতে পারিস। সুবর্ণার মনে হলো আশার ঝলকে মনের মাঝে যে প্রদীপ প্রজ্বলিত হয়ে উঠছিল তা যে কেউ এক ফুঁয়ে নিভিয়ে দিল। হঠাৎই নম্রতার হাতটা ধরে ফেলল সে। একটা কাজের বড্ড দরকার আমার। বল, তোর কি শর্ত? ডিজাইন করবি তুই, কিন্তু নাম যাবে আমার। লোকে জানবে নকশি কাঁথা বুটিকের গয়নাগুলো নম্রতার ক্রিয়েশন। টাকা পয়সা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। যা পাবি তাতে তোদের দুজনের ভালোভাবে চলে যাবে। স্কুল কলেজ জীবনে খাতার পাতায় রকমারি গয়নার ডিজাইন সুবর্ণা করতো ভালোবেসে। এসব নিয়ে তার আলাদা কোনো প্যাশন ছিল না। তাহলে সে আর আপত্তি করবে কেন?
তবুও নম্রতার কথা শুনে বুকের মাঝে নিজের কোনো এক প্রিয় জিনিস হারিয়ে ফেলার অনুভূতি হলো। কিন্তু সে অনুভূতিকে পাত্তা দিলে চলবে না সুবর্ণার। সামান্য থমকে বলল, আমি রাজি। মাসে কত দিবি? 20,000-এ শুরু কর। তোর কাজ যদি কাস্টমাররা পছন্দ হয় তবে পরের মাস থেকে 30-35। চলবে তো? এই মুহূর্তে দাঁড়িয়ে টাকা তার কাছে রাজত্ব পাওয়ার সমান। কাজে রাজি না হওয়ায় কোনো কারণ ছিল না তার কাছে। রাজি হয়ে যায় সে। রাত জেগে ডিজাইন আঁকতে শুরু করে। নম্রতা তাকে কম্পিউটারে সরগর করতে থাকে। কাজের পাশাপাশি ক্যাডের ডিজাইনিং কোর্স করতে থাকে সুবর্ণা। রাতারাতি না হলেও ধীরে ধীরে নকশি কাঁথার গয়নার সেকশন সালাঙ্কারা জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে। অনেকে শাড়ি দেখতে এসে গয়নার সম্ভার দেখতে চায়, কিনেও ফেলে টুকটাক। শহরের অভিজাত মহলে ক্রমশই সালাঙ্কারার পরিচিতি ছড়িয়ে পড়তে শুরু করে। একটা সিনেমার প্রিমিয়ারেও ডাকা হয় সালাঙ্কারাকে। সেখানকার চরিত্ররা সবাই সালাঙ্কারার গয়নায় সেজেছে। সুবর্ণা সেখানে যায় নম্রতার সেক্রেটারি হিসেবে। আজকাল শুধু ডিজাইন করে ছেড়ে দেয় না, হাতে কলমে কিছু ইউনিক কাজ করে, যা সালাঙ্কারার জনপ্রিয়তা বাড়িয়ে তুলেছে। সম্প্রতি নতুন স্টোর খোলার কথা চলছে। নাতিকে স্কুলে নিয়ে যাওয়ার দায়িত্ব সম্প্রতি সুবীর বাবু নিজের কাঁধে তুলে নিয়েছেন। মাঝে মধ্যেই বৃদ্ধ বিলাপ করেন, কেন যে সেদিন তোকে নিজের পায়ে না দাঁড় করিয়ে বিয়ে দিয়েছিলাম, তাহলে হয়তো আজ এই দিন দেখতে হতো না। তোকে একা একা দায়িত্ব পালন করতে দেখে বড্ড কষ্ট হয় রে মা। এখন আর তেমন একটা অভিযোগ শুনতে হয় না তাকে। ভুটকুনের পছন্দ মতো জিনিসপত্র কিনে দিতে পারে। মাস গেলে মাকে কিছু হাত খরচাও দেয়। ফলে বাড়ির সবাই এখন খুশি। বাথরুমটাও নতুন করে সারিয়েছে সে, দরকার ছিল খুবই। একদিন হঠাৎ কাকড়া বিছে দেখে প্রবল ভয় পেয়ে গিয়েছিল ভুটকুন। এখন টাইলস বসিয়ে একেবারে ঝকঝকে তকতকে। মাসে মাসে কন্ট্রাক্টরের টাকা শোধ করছে সে। মধ্যিখানে একবার ভুটকুনকে মলে নিয়ে গিয়ে পছন্দ মতো জামা জুতো কিনে দিয়েছে, খাইয়েছে মাটন বিরিয়ানি। মাঝে মধ্যে ফেরার সময় পছন্দের আইসক্রিম খেলনা নিয়ে আসে। নম্রতাও ভুটকুনের জন্য মাঝে মধ্যে দামি গিফট পাঠায়। মাইনেও বেড়েছে তার। সুবর্ণা বোঝে টাকা দিয়ে নম্রতা কিনে নিতে চায় তার শিল্পী সত্তাকে। নিজেকে বিক্রি করে সবাইকে আরাম আয়েশ কিনে দেয় সে। আগে যেমন সব সময় বাবার কথা ভেবে মন খারাপ করত, ভুটকুন আজকাল আর করে না। ধীরে ধীরে এই জীবনের সঙ্গে সে অভ্যস্ত হয়ে যাচ্ছে। শুধু গভীর একাকী রাত্রিগুলো সুবর্ণাকে স্বস্তি দেয় না। তার শিল্পী সত্তা পাথরের দেওয়ালে মাথা কুটে হাহাকার করে মরে। কেউ জানে না কত কষ্ট করে সে একটা গয়না ডিজাইন করে, আর তার সব কৃতিত্ব নিয়ে যায় নম্রতা ক্রিয়েশন। মাঝে মধ্যে সব ছেড়ে ছুড়ে দিতে ইচ্ছে জাগে, আর সে বোঝে নম্রতা তাকে এক্সপ্লয়েট করছে। কিন্তু বিপদের দিনে যখন কেউ তার পাশে ছিল না, এই নম্রতাই এসে পাশে দাঁড়িয়েছিল। কিভাবে সুখের দিনে তাকে ছেড়ে আসে সে। তাছাড়া ভুটকুন একবার চাকরি ছাড়লে আবার প্রথম থেকে শুরু করতে হবে। ছেলেটা সবে কটা দিন সুখের মুখ দেখেছে, আবার তাকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেবে সুবর্ণা? তার চাইতে যা চলছে চলুক, সবই নিজের জায়গায় স্থির থাকে। শুধু সুবর্ণার শিল্পী সত্তা একটু স্বীকৃতির জন্য হাহাকার করে মরে। একের পর এক ডিজাইন এঁকে চলে সে। নম্রতা ক্রিয়েশনের সালাঙ্কারার সুনাম ছড়িয়ে পড়ে দিকে দিকে। দিন বদলায়, বড় হয় ভুটকুন। আগের থেকে এখন অনেক বুঝতে শিখেছে। অযথা বায়নাকা করে না, বয়সের তুলনায় ধীর স্থির। এতদিনে সেও বোধহয় বুঝে গেছে বাবার নতুন সংসারে সে অবাঞ্ছিত। সুবর্ণা যখন দেখেছে অর্ণব তাকে ছাড়াই ভালো আছে, সে মিউচুয়াল ডিভোর্স দিতে আপত্তি করেনি আর। লামিয়া ভালোই রেখেছে অর্ণবকে। সুবর্ণা দিব্যি খবর পায়। আসলে এক শহরে থেকে কারোর খবর রাখতে না চাইলেও খবর রাখতে হয়। লোকে যেচে দায়িত্ব সহকারে খবর দিয়ে যায়। সময়ের গতি এগিয়ে চলে। সম্প্রতি লামিয়ার একটি মেয়ে হয়েছে। ভুটকুনের থেকে বছর 5 ছোট। ভুটকুনের নতুন বোন। স্কুল থেকে খবরটা শুনে এসে মাকে জড়িয়ে ধরে কেঁদেছিল ভুটকুন। সে কোনো বোন চায় না, চায় না অমন বোন, যে বোন দাদাকে বাবার কাছ থেকে কেড়ে নেয় আনন্দ, হাসি। অনেকদিন বাদে বাবার কথা মনে করে টেবিলে মাথা রেখে একা একা কাঁদছিল ভুটকুন। সুবর্ণা বাধা দেয়নি। চোখের জল বইলে খানিক মন হালকা হয়। আজ ভুটকুন 18 পেরোলো। যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পড়ছে। কালের নিয়মে সুবর্ণার বাবা গত হয়েছেন, তবে সুবীরবাবুর অভাব প্রতিনিয়ত সে টের পায়।
সেদিন যদি বাবা আশ্রয় না দিত, তবে হয়তো আজও শ্যাওলার মতো ভেসে বেড়াতে হতো তাদের। ভুটকুনের পড়াশোনারও কি হতো? মাথা তুলে সমাজের বুকে আজ দাঁড়াতে পারতো তারা। তবে বিজয়া দেবী আছেন এখনো। আজকাল প্রায়ই বলেন সেদিন অন্যায় করেছিলেন তিনি, মেয়েকে অর্ণবের সঙ্গে আপোস করতে বলে। ভাগ্যিস সুবর্ণার জেদ করেছিল। শুনে সে হাসে। আজকাল কারোর সঙ্গে বেশি কথা বলতে ইচ্ছে জাগে না। কালের নিয়মে মানসিক চাপে সেও হাঁপিয়ে উঠেছে। এখন শুধু একটাই আশা, কবে ছেলেটা নিজের পায়ে দাঁড়াবে। বদলেছে পরিস্থিতিও। নকশি কাঁথা বুটিকের গয়না সম্ভার সালাঙ্কারার ক্রিয়েটিভ হেড এখন দুজন, নম্রতা ও সুবর্ণা। বছর 10 বাদে হঠাৎই একদিন নম্রতা এসে তাকে বলে যে এত সুন্দর সুন্দর গয়না বানিয়ে ক্রেতাদের হাতে তুলে দেয়, তারও তো স্বীকৃতি পাওয়া উচিত শিল্পীর প্রাপ্য সম্মান। অবাক হয়েছিল সুবর্ণা। যে নম্রতা এতদিন তাকে ব্যবহার করেছে, সে আজ এমন কথা বলছে। প্রথমে বিশ্বাস হয়নি তার। মৃদু হেসে বলেছিল, স্বীকৃতি চাই না আমার। যখন বিপদে ভেসে যাচ্ছিলাম তখন তুই পাশে দাঁড়িয়েছিলি। সেদিন তুই পাশে না দাঁড়ালে হয়তো আমি আজকের আমি হয়ে উঠতে পারতাম না। তাই নাম হোক তোর, আমি নীরবে কাজ করেই খুশি। কিন্তু নম্রতা সেদিন কোনো কথা শোনেনি। হয়তো তার বাবার যন্ত্রণাদায়ক প্রয়াণ তাকে ভেতরে ভেতরে বদলে দিয়েছিল। দীর্ঘ 25 দিন হাসপাতালে ছিলেন ভদ্রলোক। শেষের দিকে এক ফোঁটা জলও খেতে পারতেন না, পাগলের মতো হাত পা ছুটতেন। তেমন অবস্থায় হাসপাতালে বিছানার সঙ্গে বেঁধে রাখতে হতো। বাবা চলে যাওয়ার পর একাকী নম্রতার মনে হয়েছিল হয়তো সুবর্ণার অন্তঃস্থলের যন্ত্রণাই অভিশাপ হয়ে নেমে এসেছিল তার বাবার ওপর। সেজন্যই অমন যন্ত্রণা পেয়ে যেতে হলো তাকে, মরে পুত্রজনকের পাপে। যদি হতে পারে তবে কন্যার পাপের দায়ে কেন নেমে আসবে না পিতার ওপর? অভিশাপের যাতনা মাথায় নিয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো তাকে। সেদিন থেকে নকশি কাঁথা বুটিকের গয়নার সেকশনে নাম বদলে গেছে। এখন তা কেবল নম্রতাস ক্রিয়েশন, সালাঙ্কারা নয়, নম্রতা অ্যান্ড সুবর্ণাস ক্রিয়েশন, সালাঙ্কারা। ওপরে নিজের মনের ভাব না দেখালেও ভেতরে ভেতরে ভীষণ খুশি হয়েছিল সুবর্ণা। একলা ঘরে লুকিয়ে কেঁদেছিল সারা রাত। এ কান্না আনন্দের, এ কান্না প্রাপ্তির, এ কান্না একজন শিল্পীর স্বীকৃতি লাভের। এ কান্না একজন শিল্পীকে বাঁচিয়ে রাখে সৃজনে। মা, তোমাকে একটা জায়গায় যেতে হবে আজ আমার সঙ্গে। সপ্তাহের এই একটা দিনই ছুটি পায় সুবর্ণা। সেদিন সে বসে পড়ে ফাঁকা ক্যানভাসে, হাতে তুলে নেয় তুলি। মনের ইচ্ছেগুলো এলোমেলো হয়ে ফুটে ওঠে। শিশুর মতো খুশি হয় সুবর্ণা। এ সময়টা তার নিজের একান্ত। রং তুলিতে মগ্ন থাকে ছেলেবেলার মতো। তাই বোধহয় শুনতে পেল না ছেলের কথা। উচ্চস্বরে বলে উঠল ভুটকুন, আজ যে তোমার রং তুলিকে খানিক বিশ্রাম দিতে হবে মা, যেতে হবে আমার সঙ্গে। যেদিন থেকে অর্ণব তাকে ছেড়েছে সেদিন থেকে প্রশ্ন করাও ছেড়েছে সুবর্ণা। সবটাই মেনে নিয়েছে ভাগ্যের হাতের খেলা বলে। আজও ছেলের কথায় কোনো প্রশ্ন করল না। যেমনটি বলল ঠিক তেমনভাবেই তৈরি হয়ে এলো সে। শিল্প আকর, নামি দামি শিল্পীরা তাদের শিল্পকর্ম নিয়ে হাজির হয়েছেন এই বর্ণাঢ্য অনুষ্ঠানে। এদের মধ্যে থেকে বেছে নেওয়া হবে সেরার সেরা শিল্পীকে। অবাক হয়ে দেখল সুবর্ণা স্পন্সরশিপের দায়িত্বে রয়েছে দ্য রিয়েল আর্টিস্ট মাইন্ড। এত অর্ণবের কোম্পানি, তবে কি অর্ণব আজ এখানে হাজির হয়েছে? এ কি ঝামেলায় ফেললো তাকে ভুটকুন? টুকটাক ছবি আঁকা, সময় পেলে ছাঁচে ফেলে প্লাস্টার অফ প্যারিসের মূর্তি বানানো ছাড়া ভুটকুনের যে আর্ট অ্যান্ড ক্রাফটে উৎসাহ আছে তা তো সুবর্ণা কোনোদিন জানতেই পারেনি। অবশ্য ছেলেটাকে দেখার সময় বা পেল কই? যে সময়টা বড় হচ্ছে ভুটকুন, সে সময় পাগলের মতো পরিশ্রম করছে সে কিছু টাকার জন্য, সংসারের সচ্ছলতার জন্য। অপরের জন্য গয়না বানিয়ে সারাটা জীবন কেটে গেল তার। পাশেই বসে আছে ভুটকুন। ফিসফিসিয়ে বললেন সুবর্ণা, তোর যে ক্রাফটস ওয়ার্ক এত ভালো লাগে আগে কখনো বলিসনি তো। আজ একেবারে সোজা আমাকে দেখাতে নিয়ে চলে এলি। এবছর সেরা শিল্পীর পুরস্কার কে পাচ্ছে রে? হঠাৎ অর্ণবের দিকে চোখ গেল তার। উন্নতি হয়েছে, এখন সে কোম্পানির কর্মরতা। কয়েকজনের অচেনা মুখের সঙ্গে স্যুট টাই পরে ঘুরছে। মাথা নামিয়ে নিল সে। দেখতে পেলে হয়তো আবার এগিয়ে আসবে। বিন্দুমাত্র উৎসাহ নেই তার নতুন করে ভদ্রতা দেখানোর।
ইচ্ছে করছে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে, কিন্তু ভুটকুনটা যে অত আশা করে তাকে নিয়ে এলো, কি বা করবে সুবর্ণা? থাকতে যে তার এক মুহূর্ত ভালো লাগছে না। হঠাৎই হলের আলোগুলো মৃদু হয়ে এলো, আর সুবর্ণা পেয়ে গেল তার ভালোবাসার রসদ। একের পর এক সুন্দর শিল্পের প্রদর্শনী, কি অপূর্ব কারুকার্য, কি নকশা, কি শিল্প নৈপুণ্য। শিল্পী যেন তার সর্বস্ব উজাড় করে দিয়ে দিনরাত এক করে নিজের তৈরি জিনিসটিকে নয়নাভিরাম করার চেষ্টা চালিয়ে গেছেন। সুবর্ণার মনে হলো চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। এমন প্রদর্শনীতে কবে অংশ নিতে পারবে সে? আদৌ কি পারবে কোনোদিন? বয়স হয়েছে তার, এখন তারা বাতিলের দলে। একটা আয়নার চারপাশে কাঠের সূক্ষ্ম নকশা করা, দেখে যেন রাজকীয় বলে বোধ হয়, দেখে ভারী পছন্দ হয় তার। আহা, শিল্পীর কি অপরূপ শিল্প নৈপুণ্য, কি অদ্ভুত পরিমিতি বোধ, নিখুঁত কাজ, একটুও কোথাও অতিরিক্ত বা কম কিছু নেই। যেখানে যেমনটা হওয়া দরকার সেখানে ঠিক সেটাই রয়েছে। আয়নাটা পাওয়ার সুপ্ত বাসনা সুবর্ণার অন্তরে লালিত হতে থাকে। একজন শিল্পী পুতুলের পরিবার বানিয়েছেন, কি যে নিখুঁত কাজ! এক নজরে দেখলে জীবন্ত বলে বোধ হয়। এমন এক অনুষ্ঠানে এতদিন সে আসেনি কেন ভেবেই তার আফসোস হয়। একটা সুন্দর গয়না পলকেই সুবর্ণার নজর কেড়ে নিল। কে এই শিল্পী? যেমন সূক্ষ্ম তার কাজ, ধরন তেমনি পরিমিতিবোধ। রূপোর ওপর ছোট্ট ছোট্ট সেমি প্রেসাস স্টোন আর সরু তার জড়িয়ে এমন সুন্দর ফিলিগ্রির কাজ করেছে সে, দেখে চোখ জুড়িয়ে যায়। নিজে শিল্পী সে, সূক্ষ্ম কারুকাজ বোঝে, হাতে কলমে করেও থাকে। এই শিল্পীর তৈরি গয়নার সৌন্দর্য তাকেও মুগ্ধ করেছে। ভাগ্যিস ভুটকুন আজ তাকে এখানে নিয়ে এসেছিল, তাই তো শিল্পীদের এমন সুন্দর সুন্দর কাজ দেখে চোখ সার্থক হলো। এই গয়না শিল্পীর সঙ্গে যদি একবার আলাপ করা যায়, খুব ভালো হয়। ভুটকুন কি পারবে না আলাপ করিয়ে দিতে? নরম গলায় সুবর্ণা বলে উঠল, ভুটকুন, এই ভুটকুন, কে বানিয়েছে রে এটা? আমার সঙ্গে আলাপ করিয়ে দিবি? কোনো উত্তর আসে না। তবে কি ভুটকুনও তন্ময় হয়ে গেল? পাশের চেয়ারের দিকে তাকিয়ে অবাক হয়ে যায় সুবর্ণা। কই গেল ভুটকুন? কখন পাশ থেকে উঠে চলে গেল সে? সে শিল্পীর তৈরি ক্রাফটেরও প্রদর্শনী হয়ে গেল। ভুটকুনকে দেখতে না পাওয়ার পর থেকে শিল্পের প্রদর্শনে তেমন একটা মন দিতে পারল না সুবর্ণা। ফোনে ট্রাই করেছে কয়েকবার, কিন্তু এখানে নেটওয়ার্ক দুর্বল। তাকে বসিয়ে রেখে কোথায় যে গেল ছেলেটা, কিছুটি আর ভালো লাগছে না। ভাবলেন বেরিয়ে যাবেন, বাইরে বেরিয়ে ভুটকুনের মোবাইলে ট্রাই করবেন। মাঝে মধ্যে এমন এক কাণ্ড ঘটায় না ছেলেটা, মাথা গরম হয়ে যায়। ঘোষক এসেছেন মঞ্চে। আজকের অল ইন্ডিয়া ক্রাফট কম্পিটিশন অর্থাৎ শিল্প আঁকার প্রতিযোগিতার বিজয়ী হলেন তথাগত দত্তগুপ্ত। বড় স্ক্রিনে ফুটে উঠেছে সেই সুন্দর গয়নার ছবি, যা দেখে প্রথমে চমকে উঠেছিল সুবর্ণা। মনে মনে আলাপ করতে চেয়েছিল গয়না শিল্পীর সঙ্গে, কোথায় পেল এমন নকশার ভাবনা। কিন্তু এই শিল্পী যে তারই আত্মজ, তারই আত্মার দোসর, জানতে পারিনি তো আগে। এত পড়াশোনার মাঝে গয়না নিয়ে ভাবার সময় কোথায় পেল ভুটকুন? শুনতে পেল ঘোষক বলছেন, পুরস্কারের অঙ্কের চেক আর ট্রফি তথাগত দত্তগুপ্তের হাতে তুলে দেওয়ার আগে আমি চাইব তিনি যেন মঞ্চে এসে তার মূল্যবান বক্তব্য রাখেন। এমনিতে তথাগত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন। তারই ফাঁকে ফাঁকে শিল্প চর্চা করা তার হবি। কার কাছ থেকে তিনি এই শিল্পসত্তা পেয়েছেন? কে তাকে উৎসাহিত করেছে, জুগিয়েছে প্রেরণা? ধীর পায়ে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে তথাগত, তার ভুটকুন। সেদিকে তাকিয়ে সুবর্ণার চোখ দুটো ভরে এলো জলে। মাইক হাতে নিয়ে বলতে শুরু করলো, ছোটবেলা থেকে মাকে দেখতাম জুয়েলারি ডিজাইন করতে। রাতের পর রাত জেগে কাজ করত, ফুটিয়ে তুলতো নকশা। নারী সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করতে ব্যবহৃত হতো মায়ের গয়না। মায়ের সে পরিশ্রম যথাযোগ্য স্বীকৃতি পায়নি, তবু মায়ের হাসিমুখ কখনো ম্লান হতে দেখিনি। আমার খুশি ছিল সবচাইতে দামি সম্পদ। মনে হলো একবার চেষ্টা করে দেখি না, যদি আপনাদের সবার সামনে মাকে উপস্থাপন করতে পারি, মায়ের পরিশ্রমের গল্প শোনাতে পারি। এই গয়নার নকশা আমার তৈরি হলেও যার কাছ থেকে এই কল্পনা শক্তি পেয়েছি, আমি পেয়েছি উৎসাহ, তিনি আর অন্য কেউ নন, আমার মা। আমি চাই আজকের পুরস্কার মাকে উৎসর্গ করতে। প্রবল করতালির মধ্যে চোখের জলে ভেসে পুরস্কার হাতে নিল সুবর্ণা। তাকিয়ে দেখল দূরে, অনেক দূরে
দাঁড়িয়ে আছে অর্ণব, হাততালি দিচ্ছে। সে চোখে কি অনুশোচনার ছবি? অত দূর কেন যে তার চোখে পড়ে না ছাই? ছেলের হাত ধরে ধীর পায়ে মঞ্চ থেকে নেমে এলো সুবর্ণা। অর্ণব এসে দাঁড়িয়েছে সামনে করমর্দনের জন্য। হাত বাড়িয়ে বলল, আমার ছেলে বলে কথা, জানতাম আজ তোমায় কেউ হারাতে পারবে না। আমায় ক্ষমা করো সুবর্ণা। আজ বুঝতে পেরেছি সেদিনের সাময়িক মোহে পড়ে কি অমূল্য জিনিস হারিয়েছি আমি, হারিয়েছি আমার পরিবার। আসলে তোমাকে বড় সহজভাবে নিয়েছিলাম, তাই বোধহয় জীবনভর তার প্রতিফল দিতে হলো। তুমি নিশ্চয়ই জানো লামিয়া আর আমি এখন এক ছাদের নিচে আমরা থাকি না, পথ আলাদা হয়েছে অনেক দিন। তুমি চাইলে আবার আমরা একসঙ্গে। এই বয়সে এসে না মায়ের নতুন করে স্বামীর দরকার আছে, না আমার বাবার। যেটুকু স্বীকৃতি মায়ে বয়ে পেয়েছি তাতেই আমরা খুশি। আপনি আমার জন্মদাতা, এটুকুই। এর বেশি কিছু আশা করবেন না। ছেলে আমি কেবলই আমার মায়ের। চলো মা, আর এখানে অপেক্ষা করার দরকার নেই। ভীষণ কষ্ট হচ্ছে অর্ণবের, বুকের ভেতরটা যেন সাহারা মরুভূমির মতো শুকনো। ছেলেকে যদি একবার বুকে জড়িয়ে ধরতে পারতো তাহলে হয়তো এই অতৃপ্ত তৃষ্ণার নিবারণ হতো, কিন্তু আজ যে তার সম্ভব নয়। সে নিজেই একদিনের সম্ভাবনা অঙ্কুরে বিনষ্ট করেছে। অতীত আজ সামনে এসে দাঁড়িয়েছে নতুন রূপে। গর্বিত ভঙ্গিতে ছেলের হাত ধরে দরজার দিকে এগিয়ে চলেছে সুবর্ণা। সেদিকে তাকিয়ে অর্ণবের মনে পড়ে গেল বহুকাল আগে বলা কথাগুলো। একদিন বুঝবে কি ভীষণ ভুল করেছিলে, কিন্তু সেদিন হাজার কাঁদলেও না তোমার ছেলের অধিকার পাবে, না পাবে আমাকে ভালোবাসার অধিকার। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।